আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আজকের এই সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপনকারী ব্যারিস্টার আলী আকাশ চৌধুরীকে। অত্যন্ত তথ্যবহুল এবং যুক্তি নির্ভর একটি পেপার আমরা আজকে পেয়েছি, যে বিষয়টি নিয়ে অনেক সেক্টরেই আলোচনা হচ্ছে, অনেক ফোরামে আলোচনা হচ্ছে, কিন্তু এই ব্যক্তি এবং সংগঠনের দায়, এই সংগঠনের কার্যক্রমের জন্য বাংলাদেশের সংহতি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়ে পূর্ণাঙ্গ পেপার আমরা এখন পর্যন্ত পাইনি, যেটি আজকের এই পেপারের মাধ্যমে আমরা মনে করছি যে ইনশাল্লাহ একটি শূন্যস্থান পূরণ করব। এখানে আলোচক একটি বিশেষ বিষয় তুলে ধরেছেন যে চিন্ময় দাসকে যখন গ্রেফতার করা হলো তখনই দেখা গেল ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে অত্যন্ত আপত্তিকর ভাষায়, যেটার প্রতিবাদ বাংলাদেশ সরকারও জানিয়েছেন, বাংলাদেশের এই একটি অভ্যন্তরীণ বিষয়ে বিবৃতি দেওয়া হলো। এর আগে ইসকনের সদর দপ্তর থেকে টুইটারে, বর্তমানে যেটি এক্স নামে পরিচিত, একটি পোস্ট দিয়ে সরাসরি ভারতের হস্তক্ষেপ চাওয়া হয়েছিল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে। এবং ইসকনের সদর দপ্তর থেকে এই বিবৃতি দেওয়ার পর জাস্ট পরদিনই আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্র দপ্তর সেই বিবৃতি দিয়েছে, তারা চিন্ময় দাসের মুক্তি চেয়েছে। আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার 1 মাসেরও কম সময়ের মধ্যে সর্বপ্রথম বিএসএফ বাংলাদেশ সীমান্তে যে খুনটি করেছিল সেটা কাকে? স্বর্ণা দাস নামে একজন কিশোরীকে, মাত্র 13 বছর বয়সী একজন কিশোরীকে সীমান্ত পারাপারের সময় বিএসএফ গুলি করে হত্যা করেছিল। স্বর্ণা দাসের হত্যাকারী ভারত যখন চিন্ময় দাসের জন্য মুক্তি চায়, তখন আমরা বুঝি এটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি যদি তাদের সত্যিকার অর্থে কোনো দরদ থাকতো, তাহলে তারা স্বর্ণা দাসকে গুলি করে মারত না। তার কিছুদিন পরেই ঠাকুরগাঁও সীমান্তে তারা আরেকটি কিশোরকে, 15 বছর বয়সী আরেকটি কিশোরকে হত্যা করেছিল। তার নাম জয়ন্ত কুমার সিংহ। জয়ন্ত কুমার সিংহের হত্যাকারী বিএসএফ, জয়ন্ত কুমার সিংহের হত্যাকারী ভারত আমাদের সংখ্যালঘুদের প্রতি যে দরদ দেখায়, তখন আমরা বুঝি সেটা শুধুমাত্রই একটা মায়া কান্না ছাড়া আর কিছু নয়। স্বৈরাচার পতনের আগে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের সময় যখন মাদারীপুর সরকারি কলেজের দীপ্ত দেখে স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছিল, তখন ভারতের এই সংখ্যালঘু প্রেম কোথায় ছিল? চট্টগ্রামের চিন্ময় দাসের জন্য ভারতের মায়া কান্না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হৃদয়চন্দ্র তরুয়া যখন এই ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ দিয়েছিল, তখন কোথায় ছিল ভারত? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুদ্র সেন, তাকে যখন হত্যা করা হয়েছিল, তখন কোথায় ছিল ভারত? এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা যে নারায়ণগঞ্জে ছাদের মধ্যে একটা 6 বছর বয়সী বাচ্চা রিয়াগব ছাদের মধ্যে খেলছিল, স্বৈরাচারী সরকারের নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার থেকে গুলি করে ছোট্ট বাচ্চাটিকে খেলার সময় হত্যা করেছিল রিয়াগবকে। না বাংলাদেশের কোন তথাকথিত হিন্দু সম্প্রদায়ের নেতা, ইসকনের নেতারা এটার প্রতিবাদ করেছিল, না ভারত থেকে কোনো প্রতিবাদ এসেছিল? এটা 6 বছর বয়সী বাচ্চার জন্য আপনাদের মানবাধিকারের চেতনা জাগে না, আপনাদের সংখ্যালঘু প্রেম জাগে না, আর আপনারা চিন্ময় দাস যে কন্টিনিউয়াসলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার বক্তব্য দিয়ে যাচ্ছে, তার জন্য আপনাদের চেতনা জাগে? একমাত্র কি মার্কিন ভারতের স্ট্র্যাটেজিক এজেন্ডা ফুলফিল করে যে সমস্ত হিন্দু সংগঠন, সেগুলোর জন্যই আপনাদের এই সমস্ত আলগা দরদ থাকে? স্বৈরাচারের আমলে 16 বছরে বিএনপি কিংবা বিরোধী দলীয় অনেক হিন্দু নেতা কর্মী নির্যাতিত হয়েছে। বয়স্করাকে কয়বার পিটানো হয়েছে? বয়স্করায় তো পুরুষ। নিপুণ রায় চৌধুরী, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তাকে কয়বার পিটিয়ে রক্তাক্ত করানো হয়েছে? তখন কেন আমরা কোনো নারী অধিকার কর্মীকে দেখলাম না? তখন কেন সংখ্যালঘু অধিকার কর্মীকে দেখলাম না? কিংবা ভারতের এই তথাকথিত পররাষ্ট্র দপ্তরকে দেখলাম না এটা নিয়ে উদ্বেগ জানিয়ে কোনো বিবৃতি দিতে? আর বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কথা বলার মুখ ভারত কোত্থেকে পায়? ভারত নিজে সংখ্যালঘু নির্যাতনের চ্যাম্পিয়ন। তার নিজের দেশের সংখ্যালঘু মুসলিমরা কি অবস্থায় আছে, এমনকি নিম্নবর্ণের হিন্দুরা কি অবস্থায় আছে? এই গত সপ্তাহেও একটি মসজিদের মধ্যে জরিপ কাজ চালাতে গিয়ে 5 জন মুসলিমকে গুলি করে হত্যা করেছে ভারতের পুলিশ। 5 জন মুসলিমকে। কি দাবি কি? যে সেখানে নাকি একটি হিন্দু মন্দির ছিল।
দাবি করা হচ্ছে আজমির শরীফের মধ্যে নাকি একটি হিন্দু মন্দির ছিল। তো এই সমস্ত ভিত্তিহীন দাবি নিয়ে আসবে, এরপর একটা মামলা হবে, এরপর সেখানে পুলিশ যাবে, গুলি করে মুসলিম মারবে। এটা যে দেশের কালচার, সে দেশ আমাদেরকে আসে মানবতা শিখাতে, গণতন্ত্র শিখাতে। ভারত তার দেশে গরু জবাই করতে দিবে না, সেইটা তার রাজনীতি। আর সে প্রত্যাশা করে বাংলাদেশে মানুষ জবাই করবে যে সংগঠন, তাদেরকে আমরা রাজনীতি করতে দিব, তাদেরকে আমরা সাংগঠনিক কার্যক্রম করতে দেব। যে আশ্চর্য কথা, যে হিন্দুত্ববাদের নামে আপনারা গরু জবাই করতে দেন না, সেই হিন্দুত্ববাদের নামে এখানে আইনজীবী জবাই করা হবে, আর আপনারা ভাববেন যে আপনারা বৈধভাবে এখানে অপারেট করবেন। মত প্রকাশের স্বাধীনতা কি এত খেলো জিনিস? সংগঠনের স্বাধীনতার কি কোনো সাংবিধানিক সীমাবদ্ধতা নাই? আপনার নিজের দেশে আপনি পশু জবাই করতে দিবেন না, আপনার নিজের দেশে আপনি শত শত বছর ধরে থাকা একটি দরগাকে মন্দির দাবি করে সেখানে জরিপ চালাতে যাবেন। শত শত বছর পুরনো মসজিদকে কেউ একজন দাবি করলো যে সেখানে মন্দির ছিল, আপনারা সেখানে গিয়ে পুলিশ দিয়ে হাঙ্গামা করবেন। আর বাংলাদেশে আপনারা প্রত্যাশা করেন যে একজনের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকার পরে মাত্র ম্যাজিস্ট্রেট কোর্টে তার জামিন নামঞ্জুর হয়েছে, এই অবস্থায় আপনারা ম্যাজিস্ট্রেট কোর্ট ভাঙচুর করবেন। এখনো আপনাদের সামনে শত শত আইনগত ফোরাম বাকি আছে, বহু লম্বা পথ বাকি আছে বিচারিক প্রক্রিয়ার। সবকিছু বাদ দিয়ে আপনারা সেই দিনই তাকে জেলে যেতে দিবেন না। ভারতের বোঝা উচিত যে তার এই পচা সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা 5ই আগস্টেই প্রত্যাখ্যান করেছে। তার হেজিমনি বাংলাদেশে 5ই আগস্টেই শেষ হয়ে গিয়েছে। সে বাংলাদেশের সবচেয়ে গণধিকৃত ব্যক্তিটিকে দিল্লিতে আশ্রয় দিয়ে রাখবে, আর এরপর প্রত্যাশা করবে বাংলাদেশের মানুষ তার প্রতি শুভেচ্ছার মনোভাব রাখবে। এটা খুবই আশ্চর্যজনক একটা চিন্তা। বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদেরকে এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই ভেদাভেদ করতে পারবে না। এই যতই ভারত উস্কানি দিক, হিন্দু মুসলিমের মধ্যে বাংলাদেশে দাঙ্গা হবে না ইনশাআল্লাহ। আলিফের নির্মম হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মুসলিম সম্প্রদায় যে ধৈর্য এবং সহিষ্ণুতা দেখিয়েছে, সেটা সারা বাংলাদেশ সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। তো বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা তারা স্বৈরাচারের বিরুদ্ধে, মার্কিন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে। এখানে কে কোন ধর্মের, কে কোন ভাষার, কে কোন বর্ণের, সেটার ভিত্তিতে অবশ্যই কোনো ভেদাভেদ সৃষ্টি করার পায় তারা এই দেশের তরুণ প্রজন্ম মেনে নেবে না। যে অমিত শাহ বাংলাদেশিদেরকে কুই পোকা বলে, তার সামনে যারা মাথা ঝুঁকিয়ে প্রাচীনপন্থী রাজনীতি করতে চান, তারা বাংলাদেশের তরুণ প্রজন্মের চেতনাকেই বুঝতে পারেন নাই। তারা কখনোই বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্ব দিতে পারবেন না। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের মনের ভাষা, তাদের চেতনা যদি বুঝতে হয়, তাহলে বাংলাদেশিদেরকে কুই পোকা বলা, অমিত শাহর সামনে মাথা ঝুঁকিয়ে রাজনীতি যারা করছেন, তারা বাংলাদেশে তাদের রাজনীতি টিকিয়ে রাখতে পারবেন না। স্বর্ণা দাস যখন সীমান্ত অতিক্রম করতে যায়, তাকে গুলি করে মেরে ফেলা হয়। আসাদুজ্জামান কামাল কিভাবে সীমান্ত অতিক্রম করলো? সাবেক শিক্ষামন্ত্রী নভেল কিভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গেল? তখন বিএসএফ কোথায় ছিল? স্বর্ণা দাসকে গুলি করে মারতে পারে না, ইসকনকে নিরাপদে পার করে দেন। এই তো ভারতের পররাষ্ট্রনীতি। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এটা বুঝে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায় বা কারোর প্রতি ভারতের প্রকৃত কোনো দরদ নাই। ভারতের প্রকৃত দরদ, প্রকৃত আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন এবং বাংলাদেশে তাদের হিন্দুত্ববাদী রাজনীতিকে প্রমোট করা এবং বাংলাদেশে তাদের রাষ্ট্রের স্ট্র্যাটেজিক স্বার্থগুলো নিশ্চিত করা। এই জন্যই ভারত এই সমস্ত অপরাধী সংগঠনগুলোকে বাংলাদেশের মধ্যে দিয়ে থাকে। বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার কাছে এই রাজনীতি অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতাকে এই সঠিক রাজনীতি থেকে আর পেছনে ফেরানো যাবে না। আপনারা আবরারকে হত্যা করিয়েছিলেন, ইসকনের সদস্য আবরারের হত্যাকাণ্ডে আজকে কারাগারে আছে। তারপর কি হয়েছে? হাজার হাজার আবরার, লাখো লাখো আবরার রাজপথে নেমে বাংলাদেশের ভারতীয় সাম্রাজ্যবাদের সবচেয়ে বড় দালাল শেখ হাসিনাকে উৎখাত করেছে। আজকে আপনারা ইসকন দিয়ে আমাদের ভাই আলিফকে হত্যা করেছেন। মনে রাখবেন, হাজার হাজার আলিফ আসবে, লক্ষ লক্ষ আলিফ আসবে, কিন্তু বাংলাদেশে আর কোনোদিন ভারতীয় হেজিমনি প্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। কারণ আপনারা জানেন না যে শহীদেরা মরে না, তাদের চেতনাও মরে না। ইনকিলাব জিন্দাবাদ পতাকা উত্তোলন করে। গেরুয়া পতাকা উত্তোলনের পরে আমরা জিনিসটা সবার নজরে আসে যে আসলে এখানে কি ঘটতে যাচ্ছে। তো
আপনারা যদি একটু খেয়াল করেন এই গেরুয়া পতাকার মধ্যে কিন্তু লেখা ছিল জয় শ্রীরাম। তো এখানে আমি একটু অন্যভাবে বিষয়টা চিন্তা করতেছি যে আসলে এখানে জয় শ্রীরাম লেখা ছিল, তা আমরা যাদেরকে ইসকন বলি, ইসকন মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। তো এরা তো আসলে যারা ইসকন আছে আমরা সাধারণত জানি তারা কৃষ্ণ ভক্ত, কিন্তু ওই দিন ওই পতাকার মধ্যে জয় শ্রীরাম লেখা ছিল কেন? তো এই বিষয়টা আমরা ফিকির করতেছিলাম এবং আপনার 25শে অক্টোবর যে সমাবেশটা হয়েছিল সেখানে কিন্তু সবাই ইসকন সদস্য ছিল না, অনেকগুলো হিন্দুত্ববাদী সংগঠন এক করে সেখানে মুখপাত্র ছিল হচ্ছে বা মূল বক্তব্য যেটা রাখছিল সেটা যে চিন্ময় ব্রহ্মচারী নামক লোকটা। তো এখানে একটা বিষয় বুঝার আছে, সেটা হচ্ছে ইসকন যে সংগঠনটা, এই সংগঠনটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব, যেটার মূল হচ্ছে আমরা জানি চৈতন্য। 16শ শতাব্দীর সময় এই চৈতন্যর যে চিন্তাধারাটা সেইটা কিন্তু আবির্ভাব হয়। চৈতন্য তার একটা আধ্যাত্মিকতার একটা বিষয় প্রকাশ করে এবং ওই সময় আসলে ঘটনা যেটা হয়েছিল মুসলমানদের মধ্যে সুলতানি আমল চলতেছিল এবং সেখানে অনেক হিন্দু এবং বৌদ্ধ তারা মুসলমান ইসলাম ধর্মে কনভার্ট হচ্ছিল। আবার সে সময় ব্রাহ্মণ্যবাদটা এত বেশি প্রবল ছিল যে উঁচু বর্ণের হিন্দুরা নিচু বর্ণের হিন্দুদেরকে নির্যাতন করত। এই জন্য নিচু বর্ণের হিন্দুরা ব্যাপক নির্যাতিত হওয়ার কারণে তারা দিশেহারা হয়ে গেছিল এবং অনেক নিচু বর্ণের হিন্দু তারা করতেছিল কি, তারা মুসলমান হয়ে যাচ্ছিল। এই বিষয়টা ঠেকানোর জন্য সেই 16শ শতাব্দীতে হিন্দুদের মধ্যে একটা নতুন একটা গ্রুপের তৈরি হয়, যেটাকে চৈতন্য তারা যেটা আবির্ভাব করে। তো চৈতন্য এটা আবির্ভাব করার পরে তারা জিনিসটাকে ঠেকাইতে চায় এবং বিশেষ করে আপনারা যদি দেখেন যে যারা ইসকন সদস্য আছে তারা কিন্তু একটু নিম্ন বর্ণের হিন্দুদের নিয়ে কাজ করে। আপনারা যদি বিষয়টা খেয়াল করবেন যে হিন্দুদের মধ্যে তো অনেকগুলো গ্রুপ আছে, বিশেষ করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র অনেক আছে, তার মধ্যে বিশেষ তারা যেটা করে সেটা হলো শূদ্র নিয়ে কাজ করে। তারা বেশি নিচু বর্ণের হিন্দু। আপনি ঢাকাস্থ যে স্বামীবাগ মন্দির আছে দেখবেন যে এখানে মেথরপট্টির পাশে স্বামীবাগ মন্দির হয়েছে, অথবা যেটা রিমোট এরিয়া যেখানে চা বাগান বা যেখানে একদম রিমোট এরিয়াতে তাদের একটা এনজিও টাইপের একটা কার্যক্রম আছে। তো এইখানে চৈতন্যরা যেই বিষয়টা আবির্ভাব করছিল, দৃশ্যত চৈতন্যরা কিন্তু খুব সুন্দর কথা বলে, কিন্তু আবার এটাও দেখা যায় যে চৈতন্যরা কিন্তু তাদের বেশ কিছু স্লোগান আছে। ওই সময় কিন্তু তারা জানে যে অনেক নদিয়া জেলাতে তারা কি করছিল, ব্যাপক এন্টি মুসলিম কিছু কার্যক্রম তারা জড়িত। তো সেই চেতনাটাই কিন্তু আসলে ইসকনদের মাধ্যম দিয়ে আসছে। আমার বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে চিন্ময় দাসের যে ঘটনাটা, এটাকে আমি আসলে বিচ্ছিন্ন ঘটনা বলবো না, আমি একটু আগে চলে যাব। বিশেষ করে 25শে অক্টোবর তারা যে সম্মেলনটা করছিল সেদিন কিন্তু তারা 8টা দফা দাবি উত্থাপন করছিল। 8টা দফা দাবি আমি সেদিকে লক্ষ্য করতে যাচ্ছি যে তারা কোন দফা দাবি নিয়ে আসলে মানুষের সামনে আসছিল, এটা আমার কাছে জরুরি মনে হয়েছে। তার মধ্যে 3টা দফা দাবিকে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। প্রথমত তারা যেটা করছিল সেটা হচ্ছে তারা বলছিল সংখ্যালঘু রক্ষা আইন করতে হবে, এরপর হচ্ছে সংখ্যালঘু মন্ত্রণালয় করতে হবে, আরেকটা বিষয় হচ্ছে তৃতীয় যেটা ছিল সেটা হচ্ছে দেবত্ব সম্পত্তি আইন এবং অর্পিত সম্পত্তি আইন। এই 2টা আইনকে বাস্তবায়ন করতে হবে। তো এই যে দেবত্ব সম্পত্তি আইন, দেবত্ব সম্পত্তি আইন বা অর্পিত সম্পত্তি আইন, এটা কিন্তু আপনারা জানেন কিনা জানি না, এটা শেখ সাহেবের আমলে স্বাধীনতার পরপর কিন্তু ইন্দিরা গান্ধীও এটা পারে নাই, কিন্তু পরবর্তীকালে শেখ হাসিনা সে কিন্তু 2001 সালে একটা আইন পাশ করে দিছে এবং পরবর্তীকালে 2013 সালে সম্ভবত আরেকটা আইন পাশ করছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিরাট থ্রেট। যারা যুদ্ধের মাধ্যমে যে ফয়সালাটা হয়ে গেছে এই জমিগুলো আবার তারা ফেরত চায় এবং এটার পরিমাণ অনেক বেশি। বাংলাদেশের প্রায় 1/3 তারা জমিটা ফেরত চাচ্ছে। অনেক বাংলাদেশের মানুষ তারা ভূমিহীন হয়ে যাবে যদি আইনটা বাস্তবায়ন হয়। এবং সেক্ষেত্রে আপনি যদি তাদেরকে কিছু বলতে চান তাহলে তারা সংখ্যালঘু রক্ষা আইন দিয়ে তারা দমন করবে এবং সংখ্যালঘু কমিশন এই জিনিসটা বাস্তবায়ন করবে। এই জিনিসটা একটা থ্রেট আর কি। তো যাই হোক, এখানে আসলে মূল যে বিষয়টা, যেটা আমাকে আলোচনা সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, আমি পুরোটা হয়তো আলোচনা করতে পারবো না। এখানে আসলে ভারতে একটা কমিউনিটি আছে, সোসাইটি অফ এনিমি অ্যান্ড
ইভাকুই প্রপার্টিস ইন একটা কমিউনিটি আছে, এরা যে জিনিসটা করে সেটা হচ্ছে তারা বাংলাদেশে, তারা বলতে চায় যে বাংলাদেশের 1/4 অংশের তারা দাবিদার। আপনারা যেটা যদি ফেসবুকে দেখেন, ভারতে বিভিন্ন সময় এখন মিছিল হচ্ছে, তারা বলতেছে আমরা নোয়াখালী চাই, আমরা চট্টগ্রাম চাই, আমরা কুমিল্লা চাই। কেন? তারা বাংলাদেশটাকে তারা অংশ দাবি করতেছে। এটাও একটা কারণ আছে, এটা তাদের যে ধর্মগ্রন্থ, তাদের ধর্মগ্রন্থে একটা টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে অখণ্ড ভারত বা অবিভক্ত ভারত। যে জিনিসটা আমাদের পূর্ববর্তী বক্তারা বলছেন, যে চিন্ময় কিন্তু একটা কথা বলছে যে আমরা হচ্ছে অবিভক্ত ভারতের ভূমিপুত্র, মানে অখণ্ড ভারতের ভূমিপুত্র। তা যারা অখণ্ড ভারতের প্রত্যাশী, তারা কিন্তু এই জায়গাটা বাংলাদেশটা তাদের একটা অংশ মনে করে, এবং এটা তারা বাংলাদেশের অংশ মনে করে তাদের অংশ বানাইতে চায়। এটা আপনারা যদি, এটা কিন্তু তাদের একটা ধর্মীয় চিন্তাধারা, যেটা আপনি যদি ইসরায়েলের ক্ষেত্রে দেখেন, ইসরায়েলকে আমরা বলি জায়নিস্ট, জায়ন পর্বত। ইসরায়েলের যারা জায়নিস্ট আছে, জায়ন পর্বতটা ঘিরে তাদের ধর্মীয় চিন্তাধারা। এই জন্য তারা প্যালেস্টাইনের জায়গাটাকে, আল-আকসা মসজিদের জায়গাটাকে দখল করতে চায়, শত শত হাজার হাজার বছর ধরে তার টার্গেট। ঠিক তেমনি এই অখণ্ড ভারত, অবিভক্ত ভারত, এটা ওদের একটা ধর্মীয় চিন্তা, এবং এটা দীর্ঘ সময় ধারা তারা পরিকল্পনা নিয়ে এই জিনিসটা তারা করায়ত্ত করতেছে। এবং এই জন্য আমাদের পূর্ববর্তী বক্তা একটা সুন্দর কথা বলছেন যে অনেক সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেই জিনিসটা নিয়ে আসলে তেমন কোনো কথা হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে কেন হচ্ছে? কেননা এই ক্ষেত্রে সংখ্যালঘুরা তাদের একটা টুল হিসেবে ব্যবহার হচ্ছে তাদের জমি দখল করার জন্য। আর একটা জিনিস সবসময় খেয়াল করবেন, মানুষ তাদের আয়নাতে কিন্তু সবসময় তার চেহারাটাই দেখে। আপনি দেখবেন যে ভারতে একটা কথা প্রচলিত আছে, মানে উগ্র হিন্দুত্ববাদীরা বলে মুসলমানরা নাকি ল্যান্ড জিহাদ করে, কখনো বলে লাভ জিহাদ, কখনো বলে ল্যান্ড জিহাদ। ল্যান্ড জিহাদ শব্দটা আসলে কেন আসছে? ওরা ওরা আসলে নিজেরাই এই ধরনের একটা কার্যক্রমের সাথে জড়িত, যে জমি দখল করা। যাক, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এখন আসলে আমার যেটা বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে ভারতের যে সংসদীয় দপ্তর, সেখানেও কিন্তু অখণ্ড ভারতের একটা ম্যাপ তৈরি করা হয়েছে, রাখা হয়, এবং সেখানে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের ভারতের এই সংসদের মধ্যে অখণ্ড ভারতের ম্যাপ রাখলেন কেন? কারণ অখণ্ড ভারত বলতে কিন্তু অনেকগুলো জায়গা। অখণ্ড ভারতের মধ্যে ভারত আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, মিয়ানমার আছে, তিব্বত আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে। এগুলো তো সব স্বাধীন রাষ্ট্র, সব আপনার মধ্যে রাখছেন কেন? তখন তাদের এক মন্ত্রী বলছিল, মন্ত্রী প্রহ্লাদ যোশী, সে বলছিল এটা হচ্ছে আমাদের সংকল্প, এটা তাদের প্রতিজ্ঞা, এটা তারা প্রতিষ্ঠা করতে চায়। এখন এই যে বাংলাদেশে এই ইসকনকে মাধ্যম দিয়ে সমস্ত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে তারা অর্গানাইজ করতেছে একটা উদ্দেশ্য, তাদের একটা ধর্মীয় উদ্দেশ্য। এটা কিন্তু আপনি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্দেশ্য দিয়ে যদি আপনি যাচাই করার চেষ্টা করেন, যে ক্ষুদ্র ক্ষুদ্র ক্রিমিনাল অফেন্স দিয়ে আপনি যাচাই করতে পারবেন না। আপনাকে কয়েকশো বছরের কার্যক্রম দিয়ে দেখাইতে হবে যে তারা একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে আগাচ্ছে, সেটা হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা। আপনারা দেখবেন যে 2018 সালে ভারতের হাই কমিশন হর্ষবর্ধন সিংলা, তারা সিলেটে একটা ইসকন মন্দিরের জন্য কিন্তু তারা একটা ছাত্রাবাস প্রতিষ্ঠা করছে, সাভারে ছাত্রাবাস প্রতিষ্ঠা করছে, সেখানে কিন্তু তারা ফান্ড দিছে। এখন আমার যেটা মূল কথা হচ্ছে, অখণ্ড ভারতের যে থিম, এইটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর সাথে মানে সাংঘর্ষিক। সুতরাং যেই জিনিসটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক, সেই চিন্তাধারাটা ইসকন লালন করুক বা অন্য যে কোনো সংগঠন লালন করুক, সেটা একটা চেক করার দরকার আছে, সেটা একটা করা দরকার আছে। তারা যারা যারা এই পতাকাটা লালন করতেছে, যারা এই ধরনের বিষয়গুলো, একটা সময় আমাদের মুসলমানদের অনেকে ফেসবুকে লাইক চেক করতো, কোন ফেসবুক পেজে লাইক দেয়। তাহলে যারা এই স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চেতনাটা লালন করতেছে, অখণ্ড ভারত চেতনাটা লালন করতেছে, তাদের ফেসবুকে লাইক চেক করা দরকার, তাদের গ্রুপ চেক করা দরকার, তাদেরকে একটা অবজারভেশনের মধ্যে রাখা দরকার। যারা এটা চেক করতেছে তাদেরকেই আইনের মাধ্যম দিয়ে আনতে হবে, কারণ তারা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিরোধী। সুতরাং পুরো জিনিসটা, এটা শুধু ইসকনের মধ্যে না, এটা যতগুলো সংগঠন এটার কাজ করতেছে। ইসকন হচ্ছে অর্গানাইজার, কারণ তারা তাদের আন্তর্জাতিক কিছু বিষয় আছে। একটা সময় বাংলাদেশের হিন্দুরা কিন্তু অত উন্নত ছিল না, ব্রিটিশদের সংস্পর্শে উন্নত হয়েছে। ইসকন কিন্তু একটা আমেরিকার প্রতিষ্ঠা একটা সংগঠন, তাদের সংস্পর্শে এসে বাংলাদেশের যারা হিন্দু গোষ্ঠীগুলো আছে তারা বেশ সক্রিয় হয়ে উঠছে। তো এই যে যাদেরকে বাংলাদেশের অখণ্ডতা বিরোধী অখণ্ড ভারত তত্ত্বে বিশ্বাসী করা হয়েছে, এই চেতনাটা যারা লালন করে, এইটাকে আমাদেরকে দেখতে হবে, এটা আমাদেরকে ধরতে হবে, এবং এইটা কেন্দ্রিক আইন পাশ করে যারা এটার সাথে জড়িত সেটার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। এই জন্য এটা কিন্তু শুধু এক জায়গায় না, এটা সংগঠনের মধ্যে সম্পদ না, এটা কিন্তু সর্বমহলে। আপনি হতে পারে আইন শৃঙ্খলা বাহিনী, হতে পারে গোয়েন্দা বাহিনী, হতে পারে এমনকি শিক্ষা সিলেবাসেও ঢুকে গেছে। আমরা শিক্ষা সিলেবাসে স্কুলে পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, দাও মানে সাঁকোটা দুলছে, দুই বন্ধু দুই পাশে আছে, দুই বন্ধু সাঁকোটা দুলতেছে, বলছে আও, মানে আবার বাংলা যদি এক হইতো, একটা আকাঙ্ক্ষা প্রকাশ করতেছে। তো এরকম করে আসলে মানে অখণ্ড ভারতের যে চেতনাটা নানান ভাবে আমাদের মধ্যে লালন করানো হয়,
এই জিনিসটা যেখানে যেখানে আছে সবগুলো বাদ দিতে হবে, শিক্ষা সিলেবাস দিতে হবে, যারাই চেতনা লালন করে সব বাদ দিতে হবে, আর নয়তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা কিন্তু হুমকির মুখে পড়বে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করবো না, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।